পৃথিবীতে সবাই স্বার্থপর। বাড়ি থেকে পালিয়ে এসেছি। তার ১২ বছর পর বাবা আমাকে কল দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘ এক যুগ পর বাবার বাড়ি থেকে ফোন এসেছে আমার ফোনে। নাম্বারটা সেভ থাকলেও এই নাম্বারে কল দেওয়ার অধিকারটা আমি একদমই হারিয়ে ফেলেছিলাম। ফোন আসা দেখে আমি আনন্দে চিৎকার করে ডাকছিলাম আমার স্বামীকে। চিৎকার শুনে আমার স্বামী এসে বলল, কি হয়েছে, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? আমি যেন আনন্দে কিছুই বলতে পারছি না। ফোনের স্ক্রিনটা আমি আমার স্বামীর সামনে ধরলাম। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সেও অবাক হয়ে গেল। সে বলল, তোমার বাবা ফোন করেছে? তাড়াতাড়ি ফোনটা ধরো, না হয় আবার কেটে যাবে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ ধরছি। ফোনটা ধরতে যাওয়ার আগেই কলটা কেটে গেল। তখন আমার হাসিটাও আমার মুখ থেকে চলে গেল। আমি কল ব্যাক করবো কিনা সেটা ভাবতে ভাবতে আবারও রিং বেজে উঠল। আমি আর এক সেকেন্ডও দেরি করলাম না। ফোনটা রিসিভ করতে আমি বললাম, হ্যালো বাবা। ওপাশ থেকে বাবার সেই চিরচেনা গম্ভীর কণ্ঠটা শুনতে পেলাম। বাবা বলল, বিথি? হ্যাঁ বাবা, আমি বলছি, তুমি কেমন আছো? কেমন আছি সেটা না হয় তোমার অজানাই থাক। তুমি কালকে এ বাড়িতে একবার আসতে পারবে? আমি বললাম, আমি আসবো? বাবা বলল, হ্যাঁ তোমাকেই আসতে বলছি। বাবা বলল, তবে তুমি একা আসবে? আমি বললাম, হ্যাঁ বাবা, অবশ্যই আসবো। আমি বললাম, মা কেমন আছে বাবা? এরপর কোনো উত্তর না দিয়ে বাবা ফোনটা কেটে দিল। এরপর আমি হাসতে হাসতে আমার স্বামীকে বললাম, বাবা কাল ওই বাড়িতে যেতে বলছে আমাকে। আমার স্বামী অবাক হয়ে বলল, সত্যি? অবশেষে আমি আমার শ্বশুর বাড়িতে যাব? আমাদের সন্তানও তার নানার বাড়িতে যাবে। তখন একটু অস্বস্তি বোধ নিয়ে বললাম, না মানে বাবা শুধু আমাকেই যেতে বলেছে। কথা শোনা মাত্রই আমার স্বামীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। একটু আশার প্রদীপ জ্বলজ্বল করেও যেন নিভে গেল। ও তাই? কোনো ব্যাপার না। ২ বছর পর যখন দেখা হচ্ছে, বাবা মেয়ে হয়তো কেঁদে ভাসাবে। এটা আমাদের বাবা ছেলের দেখার উচিত হবে না। আমরা না হয় পরেই যাব। বুঝতে পেরেছি আমার স্বামী কষ্ট পেয়েছে। পরের দিন সকাল ৭টা বাজে আমার ছেলে ঘুমিয়ে আছে। আমার ছেলের কপালে চুমু দিয়ে আমি বিছানা থেকে উঠতে যাব, তখন দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছে। আমার স্বামী বলল, আজকে কান্না করছো কেন? আজকে তোমার সুখের দিন। দীর্ঘ ১২ বছর পর তোমার বাবা তোমাকে বাড়িতে ডেকেছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? তখন আমার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, তোমাদের ছেড়ে একা যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমার স্বামী তখন বলল, এই বোকা, তুমি কান্না করছো কেন? তোমার কষ্ট হচ্ছে কেন? তুমি তো তোমার আপনজনদের কাছেই যাচ্ছ। আমাদের ছেলেটা ঘুমাচ্ছে, চলো তোমাকে একটু সামনে এগিয়ে দিয়ে আসছি। এরপর আমার স্বামী ঘণ্টাখানেক পর বাসায় এসে দেখতে পেল আমার ছেলে নাস্তার টেবিলের সামনে বসে আছে। আমার স্বামী দৌড়ে নাস্তার টেবিলের কাছে চলে গেল। আমার ছেলে জিজ্ঞেস করছে, আব্বু তুমি এত সময় কোথায় ছিলে? আম্মুকেও তো সারা বাড়ি খুঁজে পাচ্ছি না। আমার স্বামীর হাতে একটি প্যাকেট দেখে জিজ্ঞেস করলো, বাবা তোমার হাতে এটা কি? আমি বলল, বাবা তোমার জন্য আমি নাস্তা আনতে গিয়েছি, আর তোমার আম্মু একটু তোমার নানির বাড়িতে গিয়েছে। ছেলে জ্ঞান হওয়ার পরে কখনোই আমাকে বাবার বাড়িতে যেতে দেখেনি। ছেলে অবাক হয়ে বলল, আম্মু নানুর বাড়িতে গেছে? সে বলল, আব্বু আমরা যাব না? এর বাবা বলল, হ্যাঁ অবশ্যই আমরা যাব, আগে তোমার আম্মু ঘুরে আসুক। এরপর সেই চিরচেনা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি আমি। এই বাড়িতে আমার জীবনে 17টা বছর কেটেছে। বাড়িটা যেন এখনও একই রকম আছে। আমার স্বামীর সাথে পালিয়ে যাওয়ার অপরাধে আমার বাবা মা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। তারপর আরও একবার এসেছিলাম এই বাড়িতে। আমার বাবা তখন বলেছিল, এ বাড়িতে যদি তুই পা রাখিস তাহলে আমার মরা মুখ দেখবি। এখন তো বাবা আমাকে নিজেই ডেকেছে, এখন তো আর সেই অভিশাপ লাগবে না। কথা ভেবে গেট পেরিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। ড্রয়িং রুমের ভিতরে ঢুকেই দেখি আমার বড় ভাইয়া সোফার মধ্যে বসে আছে। আমাকে এত বছর পর দেখে ছুটে আসলো। আমাকে জড়িয়ে ধরে ভাইয়া কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া বলল, কেমন আছিস বোন? আমি বললাম, ভালো আছি ভাইয়া। কেমন আছো? ভাইয়া বলল, ভালো আছি, আয় বস। এরপর ভাইয়া হাসি কান্না চেহারা নিয়ে আমাকে বলল, তুই কিন্তু একদমই পাল্টাসনি, ঠিক আগের মতোই আছিস। আমি বললাম, তুমি কিন্তু অনেকটাই পাল্টে গেছো, তোমার চুল পেকেছে, দাড়ি পেকেছে, আর অনেকটা রোগাটেও হয়ে গেছো। তারপর আমি ভাইয়াকে বললাম, বাবা মা কোথায় ভাইয়া?
ভাইয়া তখন বলল, বাবা বাবার রুমেই আছে। আমি বললাম, তাহলে যাই। তখন ভাইয়া আমার হাত ধরে বলল, এখন যাসনি, বাবার নিষেধ করেছে, যখন কাজ শুরু হবে তখন যাস। আমি অবাক হয়ে বললাম, কাজ মানে কিসের কাজ? ভাইয়া বলল, এসেছিস যখন পরে জানতে পারবি। এরপর ভাইয়াকে আমি আবারও জিজ্ঞেস করলাম, ভাইয়া বাবা কি এখনও রেগে আছে? ভাইয়া বলল, আমি জানি না, তুই মিমের রুমে গিয়ে বসতে পারিস। আমি ড্রয়িং রুম থেকে মিমের রুমে চলে গেলাম। মিম আমাকে দেখে আপু বলে জড়িয়ে ধরে কান্না করলো। আমিও বোনকে জড়িয়ে ধরে কান্না করলাম, কারণ দীর্ঘ 12 বছর পর আমি আমার বোনকে দেখছি। তখন মিম কান্না করতে করতে বলল, আপু তুমি এতদিন আমাদের বাসায় আসোনি কেন? তুমি কি কারো কাছে খবর পাওনি আমাদের মা আর বেঁচে নেই? এই কথাটা শোনা মাত্রই আমি বললাম, কি বললি তুই, আম্মা মারা গেছে? মিম বলল, কেন, কেউ তোমাকে খবর দেয়নি? তখন আমি অবাক হয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। মিম বলল, মা তো মারা গেছে 2 মাস হলো। মা মারা যাওয়ার 2 মাস পর কেন আমাকে খবর দিল? তোরা কি আমায় একটা খবর দিতে পারতিস না? এবারের মতো মায়ের মুখটা একবার দেখতাম। মিম বলল, বাবা নিষেধ করেছে। ভাইয়া আর আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে খবর দিতে, কিন্তু বাবার এক কথা, বিথি যেন তোর মায়ের মুখ দেখতে না আসে। আমি বললাম, তাহলে আজকে কেন ডেকেছে? বলল, দাদা মৃত্যুর সময় তার সব সম্পত্তি মায়ের নামে লিখেছিল, আর মায়ের মৃত্যুর আগে সব সম্পত্তি আমাদের 3 ভাই বোনের নামে লিখে দিয়েছে। বাবা দলিলের কিছু সমস্যার কারণেই তোমাকে ডেকেছে। মিমের মুখে এসব কথা শুনে আমার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। ফুসফুস করতে করতে আমি আমার বাবার রুমের দিকে চলে গেলাম। রুমের ভিতরে ঢুকেই বাবাকে বললাম, বাবা ছি, আমার নিজেকেই নিজের উপর ঘৃণা হচ্ছে। তোমারই সন্তান? বাবা তুমি এত খারাপ? তখন বাবা দাঁড়িয়ে আমাকে বলল, তোকে এই রুমে ঢুকতে নিষেধ করেছি না? আমি বললাম, এই রুমে কেন, এই পুরো বাড়িতেই আমি আসবো না। মারা গিয়েছে সেই খবরটা তুমি আমাকে দিতে দাওনি, আর এই কাজের জন্য এখন তুমি আমাকে ডাকছো?